চল স্টার্ট করি। দেখ আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার শেষ, আজ থেকে স্টার্ট করবো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার। আর ইলেকট্রোকেমিস্ট্রির পরে কিন্তু আবার ফিরে আসবো অর্গ্যানিক অ্যালকোহল ফেনল ইথারে। তো যতদিন না অর্গ্যানিক স্টার্ট হচ্ছে তোর কিন্তু বাড়িতে কাজ হবে হ্যালো অ্যালকেন হ্যালোয়েন ভালো করে পড়তে থাকা, ঠিক আছে? কারণ অর্গ্যানিক স্টার্ট হলে কিন্তু তারপর আর যেন বলিস না যে হ্যালো অ্যালকেন হ্যালোয়েন পড়ায়নি, ঠিক আছে? চল খাতায় হেডিং দে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি আচ্ছা দেখ, ইলেকট্রোকেমিস্ট্রির কম বেশি পার্ট আমি তুই সবাই ক্লাস 9-10 লেভেলে পড়েছি কিছুটা। স্পেশালি ক্লাস 10 আইসিএসসি বোর্ডে তো ছিলই ইলেকট্রোকেমিস্ট্রির একটা পার্ট ছিল। কোন পার্ট ছিল বেসিক্যালি? দেখ ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আসছি। ইলেকট্রোকেমিস্ট্রি এই নামটার মধ্যেই দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো বেসিক্যালি ইলেকট্রো মানে হচ্ছে কি বলতো, ইলেকট্রিক্স বা হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ বা যাই হোক ইলেকট্রন, সোজা কথা এটা হচ্ছে আমার ইলেকট্রো। আর কেমিস্ট্রি এই দুখানা টার্ম মিলিয়ে হচ্ছে আমার ইলেকট্রোকেমিস্ট্রি। এখন ক্লাস 9-10 তুই কী পড়েছিস? ক্লাস 9-10 তুই পড়েছিলি কি বলতো, আমি ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, আমার রিয়াকশান হচ্ছে, এটা তুই আমি ক্লাস 9-10 পড়েছিলাম। ক্যাথোডে গিয়ে এই হচ্ছে, অ্যানোডে গিয়ে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা তো ক্লাস 9-10 পার্ট ছিল। তো যাই হোক, ইলেকট্রোকেমিস্ট্রিতে বেসিক্যালি কী করি আমি তুই যেটা করি হচ্ছে আইদার আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাঠিয়ে কেমিক্যাল এনার্জি কনভার্ট করতে পারি, বা আমি কেমিক্যাল এনার্জি পাঠিয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। তার মানে কি, ক্লাস 9-10 তুই যেটা পড়েছিলি ইলেকট্রিক্যাল এনার্জি পাঠিয়ে তুই রিয়াকশান করতিস, ঠিক আছে? সেটা তুই পড়েছিলি ক্লাস 9-10। তুই চাইলে উল্টোটাও করতে পারিস, কেমিক্যাল এনার্জি পাঠিয়ে তুই রিয়াকশান মানে কেমিক্যাল এনার্জি পাঠিয়ে মানে কেমিক্যাল রিয়াকশান করে তুই ইলেকট্রিসিটিও জেনারেট করতে পারিস। তাহলে তোর কাছে এই দুখানে কিন্তু অপশান আছে স্পেশালি। তাহলে চল বেসিক্যালি আমি কি করতে পারি লিখছি এখানে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি মানে কেমিক্যাল রিয়াকশান সাথে করেসপন্ডিং অ্যাসোসিয়েটেড এনার্জি কেমিক্যাল এনার্জি। দেখ আমি তুই বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি মানে কি ইলেকট্রিসিটি পাঠিয়ে কেমিক্যাল রিয়াকশান করলাম, এটা আমি তুই ক্লাস 9-10 পড়েছিলাম। কেমিক্যাল রিয়াকশান করে ইলেকট্রিসিটি কীভাবে জেনারেট করবো সেটা তো এর আগে দেখিনি। তো বেসিক্যালি যে সেট আপের মধ্যে ইলেকট্রিসিটি পাঠিয়ে কেমিক্যাল রিয়াকশান করা হয় সেই ধরনের সেট আপকে বলে হচ্ছে, খাতায় লিখতে থাকছে সেগুলোকে বলে কি ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল ইলেকট্রোলাইটিক সেল ওই জন্য তুই ক্লাস 9-10 পড়েছিলি ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? আর যেখানে কেমিক্যাল এনার্জি পাঠিয়ে আমি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করি, তার মানে কি কেমিক্যাল রিয়াকশান করে ইলেকট্রিসিটি জেনারেট করি। আরে ভাই আমার তো ওটাই দরকার, আমি যদি একটা কেমিক্যাল রিয়াকশান করে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি তাহলেই তুই ভাব, তাহলে তো সেই কারেন্টটাকে তুই অন্য কাজে ইউজ করতে পারি। তাহলে তো তোকে কোনো ফসিল ফুয়েল পোড়াতে হবে না, কিছুই করতে হবে না, সেটা তোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে। কেমিক্যাল রিয়াকশান করে যদি আমি কারেন্ট জেনারেট করতে পারি, তো যে সেট আপের মধ্যে এটা করা হয় সেটাকে কী বলে? সেটাকে বলে হচ্ছে বেসিক্যালি গ্যালভানিক সেল অর ভোল্টেইক সেল। গ্যালভানিক সেল অর ভোল্টেইক সেল, তার মানে তোকে পরীক্ষাতে কোশ্চেন করে কি বলতো, ইলেকট্রোলাইটিক সেলে কোথা থেকে কিসে কনভার্ট করা হয় আর ভোল্টেইক সেলে কোথা থেকে কিসে কনভার্ট করা হয়, ঠিক আছে? বুঝেছিস? তাহলে গ্যালভানিক সেলের মধ্যে আমি কি কনভার্ট করবো বেসিক্যালি কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। তো আজকে নেক্সট দুখানা ক্লাসে বা তিনখানা ক্লাসে আমি তুই গ্যালভানিক সেল সম্পর্কে দেখবো, তারপরে যাবো হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে। যদি আমার ইলেকট্রোলাইটিক সেলের একটুখানি পার্টি ক্লাস 12-এ আছে, ঠিক আছে? লাস্ট ক্লাসে আসিস নি কেন অর্কদীপ? গ্রুপে তো জিজ্ঞেস করি, অ্যান্সার দিবি, ঠিক আছে? গ্রুপে গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল বোঝা গেছে? তাহলে খাতায় এবার হেডিং দে, চল হেডিং দে ভোল্টাইক সেল और গ্যালভানিক সেল। খাতায় হেডিং দে গ্যালভানিক সেল और ভোল্টাইক সেল। গ্যালভানিক और ভোল্টাইক সেল। নেক্সট উইক থেকে দুখানা ব্যাচকে একসাথে মার্চ করে দেবো, ঠিক আছে? কারণ কোনো দিনই প্রত্যেকে কেউ পড়তে আসে না, দুটো আলাদা করে ব্যাচ করার কোনো মানেই নেই। তাহলে সেক্ষেত্রে গ্যালভানিক সেল আর ভোল্টেইক সেল, ওকে? যাই হোক, দেখ বেসিক্যালি এই যে ভাই গ্যালভানিক সেল মানে কি আমি রিয়াকশান করছি, আমার ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এই কনসেপ্ট আমার কীভাবে ডেভেলপ করলো? আমি তো ভাই কেমিক্যাল রিয়াকশান করে ইলেকট্রিসিটি জেনারেট করছি, এই কনসেপ্ট আমার কীভাবে ডেভেলপ করলো চল দেখা যাক। প্রথম যে অবজারভেশন ছিল বেসিক অবজারভেশন, কোন অবজারভেশন? অবভিয়াসলি ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে করতে প্রথম আমার যে অবজারভেশন ছিল সেটা হচ্ছে এরকমের কিছু একটা সিস্টেমের মধ্যে তোর কাছে ছিল হচ্ছে একটা CuSO4 এর সলিউশন, ঠিক আছে? কপার সালফেট সলিউশন তোর কাছে ছিল। কপার সালফেট সলিউশনের মধ্যে তুই কী দিয়েছিস? ইনসার্ট করেছিস হচ্ছে জিঙ্ক মেটালের একটা প্লেট। তার মানে এটা আমার কী আছে? জিঙ্ক মেটালের প্লেট। আমি কোথায় ইনসার্ট করেছি? আমি ইনসার্ট করেছি হচ্ছে কপার সালফেট সলিউশনের মধ্যে, ঠিক আছে? জিঙ্ক মেটাল প্লেটকে আমি ইনসার্ট করেছি কোথায়? কপার সালফেট সলিউশনের মধ্যে, ঠিক আছে? অবজারভেশন আমার কী হলো দেখ, অবজারভেশন লিখতে থাকি অবজারভেশন, এটা সেখান থেকে তোর পরীক্ষাতে কোনো কোশ্চেন করবে না। অবজারভেশন ফার্স্ট আমি যেটা দেখলাম
টাইমের সাথে সাথে জিঙ্ক মেটালের এই যে প্লেটটা সেটা আমার আস্তে আস্তে থিনার হচ্ছে, বুঝতে পারছিস? তার মানে টাইমের সাথে সাথে জিঙ্ক মেটালের প্লেটটা আরও সরু হয়ে যাচ্ছে। তাহলে জিঙ্ক প্লেট হচ্ছে সরু। সেকেন্ড আমি তো যেটা অবজার্ভ করলাম হচ্ছে কি বলতো, ঠিক আছে, এটা জিঙ্ক প্লেট আমার সময়ের সাথে সাথে সরু হচ্ছে। সেকেন্ড আমি তো যেটা অবজার্ভ করলাম, কপার সালফেট সলিউশনের কালার কি বলতো? কপার সালফেট সলিউশনের কালার ব্লু। দেখলাম হচ্ছে ভাই এই ব্লু কালারটা আমার ফেড হয়ে যাচ্ছে, ব্লু কালার আমার ফেড হচ্ছে। 3 নাম্বার যেটা অবজার্ভ করলাম, সলিউশনের মধ্যে ব্লু কালার ফেড হচ্ছে আর রেড কালার আমার অ্যাপিয়ার করছে, ঠিক আছে? সলিউশনের মধ্যে আমার রেড কালার অ্যাপিয়ার করছে, রেড কালার হলে তো আমার অ্যাপিয়ার করলো। আর লাস্ট যে অবজারভেশন সেটা হচ্ছে আমার সলিউশন হয়ে গেল গরম। এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন ছিল। এখন কেন এটা হলো দেখ, বেসিক্যালি কেন এটা হলো তার জন্য এই চারটা আমার বেসিক অবজারভেশন। জিঙ্ক আমার সময়ের সাথে সাথে থিনার হয়ে যাচ্ছে, তার মানে কি বলতো, জিঙ্ক নিশ্চয়ই আমার জিঙ্কের ভার্সানে থাকছে না, অন্য কোনো ভার্সানে কনভার্ট হচ্ছে। এখন কোন ভার্সানে কনভার্ট হচ্ছে দেখা যাক। বেসিক্যালি জিঙ্ক হচ্ছে আমার এমন একটা মেটাল, ডিফারেন্ট মেটালের ডিফারেন্ট টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? কোন কোন মেটালের কী কী টেন্ডেন্সি থাকে সেটা আমি তুই পরের ক্লাসে বলতে পারবো, এগুলো স্পন্টেনিয়াসলি নিজে থেকেই হয়। তো জিঙ্কের আমার কী টেন্ডেন্সি থাকে, জিঙ্কের টেন্ডেন্সি থাকে হচ্ছে বেসিক্যালি Zn+2 কনভার্ট হয়ে যাওয়ার, জিঙ্কের টেন্ডেন্সি থাকে হচ্ছে Zn+2 কনভার্ট হওয়া। ঠান্ডা মাথায় দেখ, এটা হচ্ছে জিঙ্ক। চল আমি এটা ব্ল্যাক কালারে লিখেছিলাম, আমি এখানে ব্ল্যাক কালারে লিখছি। তার মানে এই যে ভাই এই জিঙ্কটা ব্ল্যাক কালারে লিখলাম মানে কি আমি বোঝাতে চাইছি এটা হচ্ছে আমার এই রড থেকে আসে, ঠিক আছে? মেটালের রড থেকে আসে এই জিঙ্কটা। এ আমার কিসে কনভার্ট হলো বলতো? এ আমার কনভার্ট হচ্ছে Zn+2-তে। আচ্ছা যাই হোক, Zn+2-তে কনভার্ট হলো, তার মানে কি বেসিক্যালি তুই ভাব এই বোর্ডটা হচ্ছে আমার জিঙ্কের প্লেট, এই বোর্ডটা হচ্ছে আমার জিঙ্কের প্লেট, আর এই ঘরটা সাপোজ হচ্ছে আমার সলিউশন। তার মানে কি হলো, এই যে বোর্ডের মধ্যে যে জিঙ্ক অ্যাটমগুলো আছে শুধুমাত্র জিঙ্ক অ্যাটম দিয়ে যদি বানানো হয় এই প্লেটটাকে, এই প্লেট থেকে আমার জিঙ্ক Zn+2-তে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা Zn+2-তে কনভার্ট হচ্ছে মানে কি, দুখানা ইলেকট্রন ছেড়ে আমার নিশ্চয়ই Zn+2-তে কনভার্ট হবে। তাহলে জিঙ্ক থেকে Zn+2-তে কনভার্ট হচ্ছে, দুটো ইলেকট্রন ছাড়ছে, তাহলে এটা অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন, বাড়ি থেকে পড়েছি অক্সিডেশন, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে বল অক্সিডেশন হলে আমি দুখানা ইলেকট্রন কোন দিকে লিখবো, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে হচ্ছে আমার +2 ইলেকট্রন। অক্সিডেশনে আমি ডান দিকে মানে অ্যাজ এ প্রোডাক্ট দুখানা ইলেকট্রন লিখলাম। আচ্ছা এখানে জিঙ্কের মাথায় অক্সিডেশন স্টেট কত ছিল? 0। এখানে কত হলো? +2। 0 থেকে +2 মানে হচ্ছে অক্সিডেশন, সেটা তুই পড়ে এসেছিস, আজকে পড়ে আসতে বলেছিলাম। অক্সিডেশন নাম্বার যদি আমি দেখি, অক্সিডেশন নাম্বারের স্কেলটা কী হয়? পজিটিভ, 0, নেগেটিভ। যদি আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় সেটাকে আমার কি বলে? অক্সিডেশন। আর অক্সিডেশন নাম্বার যদি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় সেটাকে বলে হচ্ছে আমার রিডাকশন। এই হচ্ছে আমার বেসিক স্কেল, ঠিক আছে? তো যাই হোক দেখ, এখানে আমার কি হচ্ছে ভাই 0 থেকে প্লাস, তার মানে 0 থেকে পজিটিভের দিকে গেছে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এটা হচ্ছে আমার অক্সিডেশন হয়েছে। তাহলে জিঙ্ক হচ্ছে আমার Zn+2-তে কনভার্ট হলো, তার মানে কি বোর্ডের মধ্যে যে জিঙ্কগুলো ছিল সেগুলো Zn+2-তে কনভার্ট হয়ে কোথায় চলে আসলো? সলিউশনের মধ্যে। আর বোর্ডের মধ্যে কী হলো বলতে, ইলেকট্রন চিপকে থাকলো, বেসিক্যালি দুখানা ইলেকট্রন বোর্ডের মধ্যে চিপকে আছে, বোঝা গেছে? এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন। তার মানে কি উইথ টাইম আমার তো ভাই বোর্ডের মধ্যে জিঙ্কের অ্যামাউন্ট কমতে থাকছে, তার মানে বোর্ড হচ্ছে আমার পাতলা হয়ে গেল। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বুঝতে পারলাম। সেকেন্ড আমি কি দেখলাম, সলিউশনের মধ্যে কপার সালফেট আছে, অবশ্যই সলিউশনগুলো অ্যাকোয়াস সলিউশন, তো অ্যাকোয়াস সলিউশন অফ কপার সালফেট, তার মানে কী কী আয়ন আছে বলতে সলিউশনের মধ্যে কী কী আয়ন আছে? এক্স্যাক্টলি Cu+2 আর SO4-2। Cu+2 আছে, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু। ব্লু কালারটা কার জন্য হয় বলতো? কপার+2-র জন্যই হয়, SO4-2-র জন্য হয় না। তার মানে বেসিক্যালি এই যে ভাই কপার+2 যেটা আমার সলিউশনের মধ্যে অলরেডি ছিলই, দেখ জিঙ্ক তো আমার ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, কপার+2-র এবার টেন্ডেন্সি কি? কপার+2-র টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিউট্রাল হয়ে যাওয়ার। কপার+2-র টেন্ডেন্সি হচ্ছে আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিউট্রাল হয়ে যাওয়ার, ঠিক আছে? তাহলে কপার+2 কি হচ্ছে, এই যে ছেড়ে দেওয়া দুখানা ইলেকট্রন নিয়ে আমার কি হলো? কপার। এই ভাই এলিমেন্টাল কপারের কালার কি বলতো? বেসিক্যালি রেডিশ ব্রাউন বা ব্রাউন, ঠিক আছে? রেডিশ ব্রাউন বা রেড বা ব্রাউন যাই বল। তার মানে আমি কী দেখছি, আস্তে আস্তে আমার সলিউশন থেকে কপার+2-র অ্যামাউন্ট কমছে বলে আমার ব্লু কালার ফেড হলো। কপার জেনারেট হচ্ছে, মানে এলিমেন্টাল কপার পাচ্ছে, ওই জন্য আমার রেড কালার অ্যাপিয়ার করছে, বোঝা গেছে? তাহলে আমার কি এই দুখানা ইলেকট্রন যে জিঙ্ক ছেড়েছিল সেই দুটো হচ্ছে আমার কপার আমার নিয়ে নিয়েছে, কপার+2 নিয়ে নিয়েছে, নিয়ে আমার নিউট্রাল কপারে কনভার্ট হলো। তাহলে এই হচ্ছে আমার বেসিক অবজারভেশনের পিছনের কারণগুলো আমি বুঝতে পারলাম। 4 নাম্বার দেখছি সলিউশন আমার উইথ টাইম গরম হয়ে যাচ্ছে, কেন? তার কারণ দেখ এই যে প্রসেসটা আমার হলো এটা স্পন্টেনিয়াস প্রসেস, নিজে থেকেই হয়েছে, আমাকে কিছু করতে হয়নি। ক্লাস 11-এ পড়েছিলাম থার্মোডাইনামিক্সে, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ∆G-র ভ্যালু কী হয় বলতো? ∆G-র ভ্যালু নেগেটিভ, ঠিক আছে? তো ∆G-র ভ্যালু নেগেটিভ মানে আমার ওভারঅল এনার্জি চেঞ্জ হয়েছে নেগেটিভ। তার মানে ভাই যে এনার্জিটা ছেড়ে দিয়েছে সেটাই হচ্ছে আমার সলিউশনটাকে গরম করে দিয়েছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন। তাহলে প্রথম আমি দেখলাম এইরকম কিছুটা হচ্ছে।
তো এখন তাহলে স্পন্টেনিয়াস ওয়েতে তাহলে আমি দেখলাম কি ডিফারেন্ট মেটালকে ডিফারেন্ট সলিউশনের মধ্যে দিলে স্পন্টেনিয়াসও কিছু একটা হয়। তো এরকম দেখতে দেখতে আমি এটা মুছেছি, এখানে কোনো কোশ্চেন পরীক্ষাতে করবে না। এরকম দেখতে দেখতে প্রথমবারের জন্য চল একটা ডিফারেন্ট কম্বিনেশানে একটা অবজারভেশন হলো। কোন কম্বিনেশনে কী অবজারভেশন, চলো এবার আমি আঁকি, একসাথে আঁকবো খাতার মধ্যে। বাঁ দিকের কন্টেনার ধর আমি রেখেছি কি জিঙ্ক রড, আর এটা দেওয়া আছে কোন সলিউশনের মধ্যে, ZnSO4 সলিউশনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। বাঁ দিকের কন্টেনার আমার কি আছে, ZnSO4 সলিউশন, ওর মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিঙ্ক রড। ডান দিকের কন্টেনারে আমি দিয়েছি কি কপারের একটা প্লেট, আর এখানে আমার সলিউশনটা হচ্ছে কপার সালফেট সলিউশন, কপার প্লেট ইন কপার সালফেট সলিউশন, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ এরকম দুখানা ছিল, দুখানাকে আমি তুই কানেক্ট করে দিলাম কি দিয়ে, এখানে ভাই অ্যামমিটার হোক বা ভোল্ট মিটার হোক যাই হোক, আমি বুঝতে পারছি ভাই অ্যামমিটার থাকলে দেখ অ্যামমিটার থাকলেও আমার কাটা ঘুরবে, যদি ইলেকট্রন মানে কারেন্ট আমি পাই তাহলে কাটা ঘুরবে, ভোল্টামিটার থাকলেও আমার কাটা ঘুরবে যদি আমি কারেন্ট ফ্লো হয়, তো দুজনের জন্য আমার ঘুরবে, ঠিক আছে। তো এই নিউজটা ফিজিক্সের পার্ট, এবার কত অ্যামাউন্টের কারেন্ট পাবো, কী লেংথ হবে, কী ব্রেড হবে, ওগুলো হচ্ছে সব ফিজিক্সের পার্ট। আমার তো মেন পার্ট হচ্ছে সলিউশনের দিকে। কী দেখলাম বলতো, যখন আমি তো এই ধরনের একটা সেট আপ দিলাম, মানে জিঙ্ককে ইনসার্ট করলাম হচ্ছে ZnSO4 সলিউশনে, কপারকে ইনসার্ট করলাম হচ্ছে কপার সালফেট সলিউশনে, প্রথম দেখা গেল কি ভাই এই কাটা ঘুরছে। কাটা ঘুরছে মানে কি, বেসিক্যালি কাটা ঘুরছে মানে হচ্ছে আমার নিশ্চয়ই কারেন্ট ফ্লো হয়েছে, ঠিক আছে। কারেন্ট ফ্লো হয়েছে মানে এটা একটা বিশাল বড় ইনভেনশন ছিল। কীরকম, তুই দুখানা সলিউশনকে জাস্ট কানেক্ট করে দিলি, আমার কারেন্ট যদি ফ্লো হয় তাহলে তো আমার ভালো হচ্ছে, আমি তো কারেন্ট পাচ্ছি এখান থেকে, এই কারেন্টটাকে আমি অন্য কোনো কাজে ইউজ করতে পারবো। তাহলে হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন ছিল হচ্ছে এরকম। এখন এই অবজারভেশনটার ভিতরে যাই, কেন কোথায় কী হচ্ছে চল দেখা যাক। তাহলে এটা এঁকেছি খাতার মধ্যে। এবারে চল এই স্পন্টেনিয়াস রিয়াকশানগুলো আমার ওয়েল নোন রিয়াকশান, এই স্পন্টেনিয়াস রিয়াকশানগুলো হচ্ছে আমার ওয়েল নোন রিয়াকশান। কোন কোন রিয়াকশান চল লিখবো, এই স্পন্টেনিয়াস রিয়াকশানগুলো হচ্ছে আমার ওয়েল নোন রিয়াকশান, ঠিক আছে। পরের সোমবার থেকে দুটো ব্যাচ একসাথেই হবে, ঠিক আছে, 7:30টার সময় সন্ধ্যাবেলা, আর আলাদা আলাদা ব্যাচ থাকবে না, কারণ প্রতিদিন তো সবাই আসে না। আচ্ছা স্পন্টেনিয়াস রিয়াকশানগুলো কি কি চল দেখ। স্পন্টেনিয়াস রিয়াকশানগুলো হচ্ছে ফার্স্ট যে স্পন্টেনিয়াস রিয়াকশন, এদিকে তাকা, জিঙ্কের টেন্ডেন্সি থাকে হচ্ছে Zn+2-তে কনভার্ট হয়ে যাওয়ার, ঠিক আছে। জিঙ্কের টেন্ডেন্সি থাকে Zn+2-তে কনভার্ট হওয়ার। ঠান্ডা মাথায় ভালো করে দেখি, এখানে দেখ আমার যে এই রডের মধ্যে যে জিঙ্ক আছে ওটাকে আমি কালো কালি দিয়ে দিচ্ছি Zn, ওটা আমার কিসে কনভার্ট হচ্ছে, Zn+2-তে। এই যে কিছুক্ষণ আগে যেটা আমি দেখলাম Zn+2-তে কনভার্ট হলো, এটা আমার অক্সিডেশন আর রিডাকশন, কী বলেছি কিছুক্ষণ আগে, অক্সিডেশন এক্স্যাক্টলি। ওই যে ভাই 0 থেকে +2 গেল, অক্সিডেশন নাম্বার 0 থেকে +2 মানে অক্সিডেশন। আচ্ছা দুটো ইলেকট্রন কোন দিকে লিখবো, ডান দিকে না বাঁ দিকে, ডান দিকে এক্স্যাক্টলি, +11 রেডক্স। তো দেখ এখন কোথায় কি হয়েছে, এই যে ভাই জিঙ্ক আমার ইলেকট্রনগুলো ছাড়লে এগুলো কোথায় গেল বলতো, এগুলো হচ্ছে রডের মধ্যে আমার ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে। এবারে দেখ একখানা জিঙ্ক ছাড়লে আমার এরকম হবে, নিশ্চয়ই ভাই ওই একটা মেটালিক রডের মধ্যে একখানা জিঙ্ক অ্যাটম নেই, নিশ্চয়ই গ্রামে রয়েছে জিঙ্ক। তো ভাই জিঙ্কের যদি এর মধ্যে 1 মোল জিঙ্কও থাকে, তার মানে আমার কী আছে বলতে অ্যাভোগাড্রো নাম্বার অফ জিঙ্ক অ্যাটম। তো অ্যাভোগাড্রো নাম্বার অফ জিঙ্ক অ্যাটম মানে বুঝতে পারছিস কয়েক হাজার কোটি জিঙ্ক অ্যাটম রয়েছে। তার মানে আমি এখান থেকে প্রচুর ইলেকট্রন পাচ্ছি, সোজা কথা বোঝা গেছে, এখান থেকে আমি প্রচুর ইলেকট্রন পাচ্ছি। সেই ইলেকট্রন আমার আস্তে আস্তে এরকম তারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, বোঝা গেছে। তার মানে আমি 2 ইলেকট্রন কোথায় পেলাম, এটা আমার এই মেটালিক রডে জমা হচ্ছে, আমার তারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, খুব ভালো কথা। তাহলে আমি বুঝতে পেরেছি এদিকে কোথায় কী হচ্ছে, এটা আমার কী রিয়াকশান হলো, অক্সিডেশন রিয়াকশান আমার এটা হয়েছে এই কন্টেনারের মধ্যে, বুঝতে পেরেছি, ঠিক আছে। চলো এবার দেখা যাক ওই কন্টেনারের মধ্যে কী হচ্ছে। দেখ কপারের আবার একটা টেন্ডেন্সি থাকে, কি কপারের টেন্ডেন্সি হচ্ছে উল্টো। কপারের টেন্ডেন্সি হচ্ছে ভাই ভালো করে দেখ, কপারের টেন্ডেন্সি হচ্ছে বেসিক্যালি কপার +2 আয়ন থেকে কপারে কনভার্ট হয়ে যাওয়া। তাহলে কপারের টেন্ডেন্সি কপার +2 থেকে কপারে কনভার্ট হয়ে যাওয়া, ঠিক আছে। এর পিছনে থার্মোডাইনামিক্স আছে, ওগুলো আমার তো এখনকার পার্ট না। কপারের টেন্ডেন্সি হচ্ছে কপার +2 থেকে কপারে কনভার্ট হওয়া। তো কপার +2 কিসে কনভার্ট হচ্ছে আমি তোকে বলছি কপারে, তার মানে কি, সাপোজ দেখ এদিকে তাকা, এখানে এই যে সলিউশনের মধ্যে আমার কি আছে, ডান দিকের কন্টেনারে কপার সালফেট মানে কি কপার +2 আর SO4-2, স্বাভাবিকভাবে কপার +2 আর SO4-2। তাহলে সলিউশনের মধ্যে আমার কপার +2 আছে, এই কপার +2গুলো কী চাইছে বলতে কিসে কনভার্ট হবে, কপারে কনভার্ট হবে। তো বল যদি কপার +2 থেকে কপারে কনভার্ট হয়, এটা আমার রিডাকশন রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন, রিডাকশন। কীভাবে বুঝলি, মাথায় ছিল +2 হলো 0, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে আমার রিডাকশন। তার মানে কটা ইলেকট্রন নেবে, 2টো ইলেকট্রন নেবে এক্স্যাক্টলি। তাহলে এখন ইলেকট্রনটা পাবে কোথা থেকে, প্রশ্ন এটা। তাহলে কপার +2 আমার ইলেকট্রন দরকার, তাহলে এর হচ্ছে দুখানা ইলেকট্রন দরকার কপারে কনভার্ট হতে গেলে। ইলেকট্রন পাবে কোথা থেকে, এই দিকে থাকা জিঙ্ক হচ্ছে আমার ইলেকট্রন ছেড়েছিল, এই তারের মধ্যে দিয়ে আমার ইলেকট্রন ফ্লো করতে করতে ওদিকে গেছে। তার মানে আমার কী হয়েছে বলতো, এদিকে
এই মেটালের প্লেটের মধ্যে ইলেকট্রন চলে এসছে, কোথা থেকে এসছে? অবশ্যই ইলেকট্রন আমার এদিক থেকে এসছে ফ্লো করে করে। তাহলে কপার প্লাস টু কী করলে এখন, সাপোজ এই ঘরটা হচ্ছে আমার এই দিকের চেম্বারটা, এই ঘরটা হচ্ছে আমার এই চেম্বারটা, আর বোর্ডটা হচ্ছে আমার এই কপারের প্লেটটা, ঠিক আছে? তাহলে ঘরের মধ্যে যে কপার প্লাস টুগুলো আছে আর বোর্ডের মধ্যে আমার প্রচুর ইলেকট্রন চলে এসছে, সেই ইলেকট্রনগুলোকে আমার কপার প্লাস টু নিয়ে নিচ্ছে, নিয়ে আমার কিসে কনভার্ট হলো? কপারে কনভার্ট হলো, বুঝলি? তাহলে আমার বোর্ড থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে, আর মিডিয়ামের মধ্যে থাকা কপার প্লাস টু আমার চলে আসছে, ওই ইলেকট্রন নিয়ে আমার কিসে কনভার্ট হলো? কপারে। তাহলে ইলেকট্রন কোন দিকে লিখবো এখানে? বাঁ দিক না ডান দিক? কোথায় লিখবো? বাঁ দিকে দুখানা ইলেকট্রন, বোঝা গেল? তার মানে কী হলো বলতো, এই দুখানা ইলেকট্রনই আমার হচ্ছে এখানে এই কপার প্লাস টু অ্যাকসেপ্ট করে কপারে কনভার্ট হয়েছে। এই দুটো ইলেকট্রনই আমার কপার প্লাস টু কী করেছে? অ্যাকসেপ্ট করে কপারে কনভার্ট হয়েছে। তো এটা আমার কী রিয়াকশন? এটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা এইবার চল দেখি একটু, এটা লেখা হয়ে গেছে অক্সিডেশন রিডাকশন, এই হচ্ছে আমার ওভারঅল একটা রিয়াকশন দেখলাম। তাহলে ভাই ইলেকট্রনের ফ্লো হচ্ছে বলে আমি কী বলছি বলতে, এখানে স্বাভাবিকভাবে ইলেকট্রনের ফ্লো যদি হয় উল্টো ডাইরেকশনে কারেন্ট পাবো, তেমন উল্টো কারেন্ট পাচ্ছি এখানে। তাহলে এখন চল এটা আমি একটু লিখি কোনগুলো কোন স্টেটে আছে। এই যে জিঙ্ক, এই জিঙ্ক আমার সোর্স কি? এই জিঙ্কটার অক্সিডেশনের এই জিঙ্কটার সোর্স কি? রডের মধ্যে থাকা জিঙ্ক বেসিক্যালি। তার মানে এটা কি বলতে, এটা হচ্ছে আমার সলিড। চল পরেরটা Zn+2 আমার কোথায় গেল? প্লেট থেকে সলিউশনের মধ্যে চলে এসেছে, সলিউশনের মধ্যে জল আছে, তার মানে Zn+2 হচ্ছে কি বলতে, অ্যাকোয়াস। ক্লিয়ার? কপার প্লাস টু কোথা থেকে আসছে? সলিউশন থেকে আসছে, তার মানে কপার প্লাস টু হচ্ছে আমার অ্যাকোয়াস। আর কপার গিয়ে কোথায় চিপকাচ্ছে? ভাই রডে চিপকে যাচ্ছে, তার মানে কপার হচ্ছে সলিড, বুঝেছিস? তার মানে এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন। আমি বুঝলাম ভাই প্রথমে কোথায় কি হচ্ছে, ঠিক আছে, বুঝেছিস? এখন উল্টোটা কেন হলো না সেগুলো তো থার্মোডাইনামিক্সের ব্যাপার, কেন কপারের মধ্যে দিলে কেন হলো না সেগুলো আমার তো এখন নেই। তাহলে এই হচ্ছে আমি দেখলাম, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার বেসিক অবজারভেশন ছিল। এখন তার মানে আমি কী দেখলাম বলতে, হ্যাঁ ভাই কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ কারেন্ট ফ্লো হলেই তো আমার লাভ, ওই কারেন্টটাকে আমি নিয়ে অন্য কাজে ইউজ করতে পারবো। তাহলে দেখ, যে সেলের মধ্যে, সেল মানে কি বলেছি? সেল মানে হচ্ছে যার মধ্যে এইগুলো চলছে সেটাকে বলবো সেল, যে সেটআপের মধ্যে আমার এগুলো চলছে সেটাকে সেল বলবো। আমি তো এখন পড়ছি ভোল্টাইক সেল, ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে বলেছিলাম, সেটা পরে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই সেলের মধ্যে আবার একটু ভালো করে তাকা, যে সেলের মধ্যে বেসিক্যালি এই Zn+2 কাপেল আর কপার প্লাস টু কাপেল থাকে, সেই সেলকে কি বলে? লেখ খাতায়, এটাকে বলে হচ্ছে ড্যানিয়েল সেল। যে সেটের মধ্যে আমার, তো যে সেলের মধ্যে আছে হচ্ছে দেখ Zn+2 আর কপার প্লাস টুর কাপেল, সেটা হচ্ছে আমার ড্যানিয়েল সেল। ওকে, তো কিন্তু মনে রাখতে হবে ড্যানিয়েল সেলে কে আছে, বুঝতে পেরেছিস? কপার সালফেট আর হচ্ছে Zn সালফেট, জিঙ্ক সালফেট বেসিক্যালি, বোঝা গেছে? ঠিক আছে, সেটা হচ্ছে আমার ড্যানিয়েল সেল বেসিক্যালি। তাহলে আলাদা আলাদা কাপেল দিয়ে কিন্তু আলাদা আলাদা সেলেরও এরকম বেসিক্যালি আলাদা আলাদা নামের সেল হয়। আমার তো অত কিছু লাগবে না, শুধু ড্যানিয়েল সেল জানলেই হবে, বুঝেছি এটা? আচ্ছা, তার মানে দেখ, আমি তুই যে ছবিটা এঁকেছি ভালো করে দেখ, এই ছবিতে আমি যে ছবিটা এঁকেছি, বাঁ দিকের এখানটাতে কী হলো? অক্সিডেশন রিডাকশন। এই দিকের পার্টে বাঁ দিকে আমার কী হলো? অক্সিডেশন। আর ডান দিকে কী হলো বলতো? রিডাকশন। এক্স্যাক্টলি। তাহলে আমি বুঝতে পারছি বাঁ দিকে অক্সিডেশন, ডান দিকে রিডাকশন। আমি যদি এটাকে ঘুরিয়ে আঁকতাম তাহলে কী হতো? বাঁ দিকে রিডাকশন হতো, ডান দিকে আমার অক্সিডেশন হতো, কিন্তু এটা আঁকতে পারবো না ঘুরিয়ে, কেন? আইইউপিএসির কনভেনশন আছে, ঠিক আছে? আইইউপিএসির রুল ওয়াইজ আমাকে বাঁ দিকে অক্সিডেশন আঁকতে হবে, ডান দিকে রিডাকশন আঁকতে হবে, সেই ব্যাপারে আমি তুই আসছি, বুঝেছিস? আইইউপিএসির কনভেনশন, বাঁ দিকে আমি আঁকবো হচ্ছে অক্সিডেশন, ডান দিকে আঁকবো হচ্ছে রিডাকশন। যখন আমি করছি ভোল্টাইক সেল বা গ্যালভানিক সেল, বোঝা গেছে? বল, আমি তো এটাকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? সে তুই ভাই টেবিলের এদিকে দাঁড়িয়ে যদি রিয়াকশন করিস তাহলে তো তুই বাঁ দিকে জিঙ্ক, আর টেবিলের ওদিকে দাঁড়িয়ে সে তো ওদিকে দেখতে হবে, তো ব্যাপারটা তো আমার এক, এটা আমার রিপ্রেজেন্টেশন, বোঝা গেছে? আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, লিখেছি সবাই না? খাতায় হেডিং দে, লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ, হোয়াই সল্ট ব্রিজ ইজ রিকোয়ার্ড। 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 আচ্ছা দেখ, বেসিক্যালি গন্ডগোলটা কি? এই যে ভাই কারেন্ট পাচ্ছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ পাবো? বেশিক্ষণ পাবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, চলো এবার একটু দেখি। এখানে দেখ, সলিউশনের মধ্যে আমার কে ছিল? জিঙ্ক সালফেট মানে কি ভাই? Zn+2 আর SO4-2, এটা তো আগে থেকেই ছিল, মেটালিক রডে আমার কি জেনারেট হচ্ছিল? ইলেকট্রন। আর দেখ, সলিউশনের মধ্যে কে চলে আসছিল বলতো? Zn+2। তার মানে সলিউশনের মধ্যে আমার প্লাস চার্জ আসছে, তো এরকম, বুঝতে পারছিস? সলিউশনের মধ্যে প্লাস চার্জ আসছে। এটার সোর্স কি? এটার সোর্স হচ্ছে এই যে Zn+2টা, এটার সোর্স হচ্ছে আমার Zn+2টা। আর আগে যারা +2 ছিল ওটা তো ইনভলভ আগের থেকেই হয়ে আছে, বুঝতে পেরেছিস? দেখ, কিছু সময় পরে কী হবে বলতো ভাই, এই যে সলিউশনের মধ্যে যে Zn+2গুলো আসছে, সেগুলো তো আমার দেখি ইলেকট্রনগুলোকে টেনে রাখবে, ইলেকট্রনগুলো তো যেতে দেবে না, বুঝতে পেরেছিস?
তার মানে আমার সলিউশনের মধ্যে যে +2 চার্জগুলো আসছে, আমি এখানে +2 আর লিখিনি, জাস্ট আমি প্লাস দিয়ে লিখছি। সলিউশনের মধ্যে যেই +2 চার্জগুলো ডেভেলপ হচ্ছে সেগুলো তো আমার কী করবে, কারণ দেখ সেই প্লাসটাকে স্যাটিসফাই করার জন্য তো সলিউশনের মধ্যে কোনো মাইনাস এক্সট্রা নেই। আমার তো যে SO4 -2 ছিল সেগুলো সব Zn+2 সাথে অলরেডি বিজি হয়ে আছে, বুঝতে পারছিস? তার মানে নতুন যে Zn+2 পেলাম সেগুলোকে স্যাটিসফাইটা করবে কি, কোনো মাইনাস চার্জ তো এক্সট্রা নেই। তাহলে সেগুলো আমার দেখে এই দুটো ইলেকট্রন বা এই মাইনাস চার্জকে টেনে রেখে দেবে। টেনে রেখে দেবে মানে কি বেসিক্যালি ভাই ওয়্যারের মধ্যে দিয়ে পাস করতে দেবে না। তো যদি পাস যদি না করতে দেবে তার মানে কী হবে বলতো, আমি কিছুক্ষণ পরে আর কারেন্ট পাবো না। ইলেকট্রন যদি পাসই না করে তাহলে আমি কারেন্ট পাবো না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট গন্ডগোল। আমি কি দেখবো, এখানে যদি টুনি লাইট লাগাস ও ব্লিঙ্ক করেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পেরেছি ভাই ইলেকট্রনের ফ্লোতে গন্ডগোল। তাহলে আমাকে এখান থেকে বাঁচতে হলে কী করতে হবে, বাঁচতে গেলে যেটা করতে হবে হচ্ছে ইলেকট্রনটাকে পাঠাতে হবে আর এই প্লাসগুলোকে অন্য কারোর সাথে একটা বিজি করতে হবে। প্লাসটাকে অন্য কোনো একটা মাইনাসের সাথে বিজি করতে হবে, বুঝতে পেরেছিস? প্লাসটাকে আমার কোনো একটা মাইনাসের সাথে বিজি করতে হবে আর ইলেকট্রনগুলোকে আমার ওই ফ্লো তারের মধ্যে দিয়ে ফ্লো করাতে হবে। বোঝা গেছে? এটা ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এদিকে আমি বুঝতে পারলাম। ওইদিকে এবার দেখি কী হচ্ছে। সাপোজ এদিকে দেখ, এদিকে আমার সলিউশনের মধ্যে কে আছে ভাই, কপার +2 আর SO4 -2। ধর আমার এখানে ধর ইলেকট্রন আসছে, খুব ভালো কথা, ইলেকট্রন আসছে। এখন SO4 -2 যখন কপার +2 এর সাথে ছিল, SO4 -2 কি চাইবে ভাই কপার +2 ছেড়ে ওই ইলেকট্রনের সাথে চলে যাক? অবশ্যই চাইবে না, স্বাভাবিকভাবেই। তার মানে কি বলতো, ফার্স্ট অফ অল SO4 -2 আমার কপার +2 কে টেনে তো ধরে রাখবেই, যার জন্য আমার আয়নিক বন্ড ছিল। সেকেন্ড অফ অল দেখ, এই SO4 -2 আমার ভাই এই ইনকামিং ইলেকট্রনকে রিপেলও করবে, স্বাভাবিকভাবে ইলেকট্রনকে রিপেল করবে, ঢুকতে দেবে না, বুঝতে পেরেছিস? তার মানে কী হলো বলতো, তার মানে ব্যাপারটা হচ্ছে ভাই ইলেকট্রন যদি ঢুকতে না পারে তাহলে আমার ভাই কপার +2 ওখানে লাগবে কীভাবে? আর যদি ইলেকট্রন ঢুকতে না পারে তাহলে আমার ইলেকট্রনের ফ্লো বন্ধ হয়ে যাবে। ইলেকট্রনের ফ্লো যদি বন্ধ হয় তাহলে আমি কারেন্ট পাবো না। তাহলে এই জন্য আমাকে কী করতে হবে বলতো, এখানেও সেম ব্যাপার, এই SO4 -2 কে অন্য কারোর সাথে একটা বিজি করে দিতে হবে, অন্য কারো একটা প্লাসের সাথে বিজি করতে হবে, যাতে গিয়ে আমার এই কপার +2 ইলেকট্রনকে পেয়ে যায়। এই মাইনাসকে যদি সরিয়ে দিতে পারি এখান থেকে, তাহলেই তো আমার আর ওই সবুজ মাইনাসের আসতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? তারের মধ্যে দিয়ে মাইনাস চার্জের আসতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমার টার্গেট। এর জন্য আমি তুই কী করলাম, চল তাহলে এবার ছবিটাকে একটু মডিফাই করি। এর মধ্যে আমি দিলাম হচ্ছে বেসিক্যালি, তুই ফিজিক্সে পড়েছিস তো, ইউটিউবের নিউমেরিক্যালস পড়েছিস না, H-ρ এই ফর্মুলা দিয়ে। তো আমি এখানে বেসিক্যালি ইউটিউবটাকে একটু অন্য শেপে দিলাম, গ্লাস অ্যাপারেটাস একটা এরকমভাবে দিলাম, এটা গ্লাস অ্যাপারেটাস। এইবার এই গ্লাস অ্যাপারেটাসের মধ্যে কী আছে, গ্লাস অ্যাপারেটাসের মধ্যে হচ্ছে একটা সেমি সলিড কম্পাউন্ড আছে, ঠিক আছে? সেমি সলিড একটা কম্পাউন্ড আছে। সেমি সলিড কম্পাউন্ডটা কি বেসিক্যালি একটা সেমি সলিড কম্পাউন্ড, আলাদা আলাদা দিয়ে দিতে পারিস, তুই জিলাটিন দিতে পারিস, তুই সেমি সলিড একটা কম্পাউন্ড আছে এর মধ্যে দিয়ে পুরো ভর্তি, এটা এগার দিতে পারিস, যেটা বেসিক্যালি একটা অ্যালগি। জিলাটিন দিতে পারিস, আমি তোকে পাঠিয়ে দেবো কী কী দেওয়া যেতে পারে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন করে। তার মানে সল্ট ব্রিজ হচ্ছে বেসিক্যালি কি, চল আমি দিলাম সেমি সলিড একটা কম্পাউন্ড, ঠিক আছে? আচ্ছা দেখ, এখন সেমি সলিড কম্পাউন্ডটা এখন কিন্তু আমার কমপ্লিট হয়নি, যে জিনিসটা দিয়েছি। সেমি সলিড কম্পাউন্ডটা ফার্স্ট অফ অল কী করছে, সেমি সলিড মানে কি, সাপোজ জেলি, ঠিক আছে? জেলি ধর আমি দিই, জেলি দেবো না। এখন কি করছে বেসিক্যালি, এই সেমি সলিড কম্পাউন্ডটা থাকার জন্য সলিউশন দেখ একদিক থেকে অন্যদিকে ফ্লো হতে পারবে না। সেমি সলিড কম্পাউন্ড থাকার জন্য সলিউশন আমার একদিক থেকে অন্যদিকে ফ্লো হতে পারবে না। যেমন ধর তোর কাছে যদি জেলি থাকে, তুই জেলির মধ্যে দিয়ে ওয়াটারকে ইজিলি পাস করাতে পারবি না স্বাভাবিকভাবে। সিমিলার ব্যাপার এখানে, তার মানে এর মধ্যে কী হলো বলতো, আমার সলিউশনের ফ্লো আমার হবে না, ঠিক আছে? সলিউশনের ফ্লো হবে না। এখন এটা কমপ্লিট হয়নি, এইবারে তো ভাই আমি দেখ এই চার্জকে বিজি করার জন্য কাউকে এটা দিতে হতো তো। তাহলে আমি এখানে আয়ন দেবো, কোন আয়ন দেবো, কোনো একটা সল্ট দেবো। কেন সল্ট দেবো, কারণ সল্ট হলেই তো আমি আয়নগুলোকে পুরো এক্সাক্ট ফর্মে পাবো। যদি আমার আয়নিক কম্পাউন্ড হয়, আমার যদি সল্ট হয়, সল্টের মধ্যে আমার তো সবাই পুরো আয়ন, সবাই আয়ন আছে, তাহলে আমার তো ওটাই দরকার। এখন আমি কোন কীরকম আয়ন দিলাম, চল আমি দিলাম, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে KCl ধর আমি দিয়েছি, KCl দিতে পারি বা NH4NO3 দিতে পারি, ঠিক আছে? র্যান্ডম যে কোনো সল্ট কিন্তু দিতে পারবো না। কেন পারবো না, চল দেখবো। KCl আমি তুই দিলাম। KCl মানে বেসিক্যালি আমি কী দিয়েছি বলতো, K+ আর Cl-। KCl মানে আমি K+ আর Cl- দিয়েছি। ভালো করে দেখা, K+ Cl- কী করবে, KCl যেটা করবে হচ্ছে K+, ভাই এটা তো পুরো আয়নিক কম্পাউন্ড, এটা ভেঙে যাবে K+ Cl-এ, যেটা হচ্ছে ভাই K+, এদিকে দেখ K+, এখান থেকে ছুটে চলে যাবে কার কাছে বলতে, SO4 -2 কাছে, SO4 -2 কাছে, SO4 -2 বিজি করবে। আর Cl- হচ্ছে এখান দিয়ে চলে যাবে হচ্ছে এখান থেকে যে Zn+2 ফর্ম হচ্ছিল ওর কাছে। তার মানে ওদেরকে কী হলো, K+ ওদিকে চলে গেল মাইনাস চার্জকে স্যাটিসফাই করতে, মাইনাস চলে গেলো প্লাসকে স্যাটিসফাই করতে। এইবারে কী হবে, দুজন যেন আমার সেম রেটে করে, দুজনে যেন আমার সেম রেটে সাইমালটেনিয়াসলি করে, এটা আমায় দেখতে হবে। কেন, তার কারণ তুই ভাব, ধর আমার মাইনাস চার্জ চলে গেছে আগে স্যাটিসফাই করতে, মাইনাস চার্জ এদিকে চলে এসছে, প্লাস ধর তো চার্জ তখন ধর পৌঁছায়নি, তাহলে তো আমার ইকুইভ্যালেন্স ব্যাপারটা থাকলো না। আর ইকুইভ্যালেন্স যদি মেনটেন না হয়, তার মানে বুঝতেই পারছো আবার ইলেকট্রন ফ্লোতে গন্ডগোল হয়ে যাবে।
তার মানে আমি কী দেখতে হবে বলতো, মাইনাস আর প্লাসের এই যে ছুটে যাওয়াটা যেন আমার সাইমালটেনিয়াসলি হয়, ইকুইভ্যালেন্সি যেন থাকে ওর মধ্যে। তো এই ছুটে যাওয়াটাকে ভদ্র ভাষায় কী বলে, এগুলো বলেছে আয়নিক মোবিলিটি, ঠিক আছে, আয়নিক মোবিলিটি। তার মানে আয়নিক মোবিলিটি যেন দুখানা আয়নের আমার সেম হয়, বুঝেছিস? তাহলে এটা লিখে রাখছিস খাতার মধ্যে, এগুলো নিজের ভাষায়, আয়নিক মোবিলিটি যেন দুটো আয়নের আমার সেম। আমি বারবার বলবো না কিন্তু এগুলো নিজের ভাষায় লিখে রাখতে। আয়নিক মোবিলিটি দুটো আয়নের যেন আমার সেম হয়। কেন বুঝতে পেরেছিস তো? আয়নিক মোবিলিটি যেন আমার দুখানা আয়ন সেম হয়। এখন আয়নিক মোবিলিটি যদি সেম না হতো তাহলে কী হতো? তাহলে বুঝতেই পেরেছিস আমার আগে পরে হয়ে যেত, আগে পরে হলেই আমার গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমি কী করলাম, কেসিএল দিলাম। এখন কেন কেসিএল? তুই ভাব কেসিএল এর মধ্যে কে প্লাস আর সিএল মাইনাস আছে, তো কে প্লাসে অ্যাটমিক নাম্বার, কে প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? কে প্লাসে কটা ইলেকট্রন আছে? কে প্লাসের মধ্যে টোটাল কটা ইলেকট্রন আছে? আমার দিকে তাকিয়ে থাকিস না অদ্ভুতভাবে। কে প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন। আমি বোঝাবো না কেন 18টা ইলেকট্রন আছে। সিএল মাইনাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন, ঠিক আছে। তার মানে কি কে প্লাস সিএল মাইনাস দুজনের মধ্যে 18টা করে ইলেকট্রনই আছে। কে প্লাস আর সিএল মাইনাসের সাইজ একদম সেম, অলমোস্ট সেম, একদমই সেম, কারণ ইলেকট্রন তো সেমই আছে, ঠিক আছে। একটু হয়তো এদিক ওদিক হবে, তার মানে কে প্লাস সিএল মাইনাসের সাইজ আমার অলমোস্ট সেম। তার মানে আমার কী হলো বলতো ভাই, দুজনের সাইজ যদি সেম হয় তাহলে দুজনের আয়নিক মোবিলিটিও স্বাভাবিকভাবেই সেম হবে, কারণ দুজনের যদি ওয়েট একই হয়, দুজনের সাইজ যদি সেম হয়, দুজনে একই স্পিডে দৌড়াবে, ঠিক আছে। আর তুই যদি এর জায়গায় HCl দিতিস তাহলে কিন্তু আমার গন্ডগোল হতো। কেন? HCl দিলে কী হয় বলতো, HCl এর মধ্যে কী কী আয়ন আছে? H প্লাস আর সিএল মাইনাস। তুই বল H প্লাস না সিএল মাইনাস, কার সাইজ বেশি? সিএল মাইনাসের সাইজ বেশি। আর H প্লাস তো ছোট্ট, কিছুই তো নেই ওর মধ্যে H প্লাস, তো H প্লাস তো আগে ছুটে বেরিয়ে যাবে। H প্লাসের তো আয়নিক মোবিলিটি বেশি, তো সিএল মাইনাস আমার অনেক স্লো যেত। তাহলে বলতে কি HCl দিলে কিন্তু আমার এখানে পারপাস সলভ হবে না। ওই জন্য আমি কী দিলাম, এমন একজনকে দিলাম যার মধ্যে দুখানা আয়নের আমার আয়নিক মোবিলিটি বেশি, সেম সেম, বোঝা গেল? ওই জন্য আমি দিলাম কি KCl বা NH4NO3 দিলেও আমার হবে। যাই হোক, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দেখ আমার কি সল্ট আমি দিয়েছি। আর ওভারঅল জিনিসটা দুটো কন্টেনারের মধ্যে আমার কিসের কাজ করছে বলতে, ব্রিজের কাজ করছে, ওই জন্য এটাকে বলছে সল্ট ব্রিজ। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে খাতায় লেখ, রোল অফ সল্ট ব্রিজ নিজের ভাষায় লিখে রাখছি। 1 নাম্বার লেখ, টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, আমি এটা পাঠিয়ে দেবো অ্যান্সার, সেটা লিখে রাখবি। এটা অ্যাকচুয়ালি আমি কনসেপ্টুয়াল পারপাসে লিখে রাখলাম, ঠিক আছে। 1 নাম্বার লিখলাম কি টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। আর 2 নাম্বার পয়েন্ট লেখ, it completes the circuit by allowing the flow of electrons. It completes the circuit by allowing the flow of electrons. ঠিক আছে? তার মানে এই হচ্ছে আমার, আমি যদি এটা তোকে পাঠিয়ে দেবো সেটা দেখেই তুই লিখবি, এই অ্যান্সারটা তুই লিখবি না, ঠিক আছে। এটা আমি জাস্ট লিখে রাখলাম নর্মাল, খাতায় এবার হেডিং দিয়ে লেখ। আচ্ছা দেখ, একটা জিনিস দেখ, ভালো করে দেখা, এই যে পুরো সেট আপটা ছিল আমার কাছে, এই সেট আপটাকে আমি কী বলবো বলতো, সেল। এটাকে আমি সেল বলবো। এই পার্টটায় দেখ আমার অক্সিডেশন হচ্ছে, এই পার্টটা আমার রিডাকশন হচ্ছে, তাহলে এই পার্টটাকে আমি কী বলবো বলতো, অক্সিডেশন হাফ সেল। আর এটাকে আমি কী বলবো, রিডাকশন হাফ সেল। বুঝতে পারলি? তার মানে অক্সিডেশন হাফ সেল আর রিডাকশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল আর রিডাকশন হাফ সেল দুটোকে যোগ করলে আমি কী করবো, ওভারঅল সেল। বোঝা গেছে? তাহলে খাতায় এবার হেডিং দে, লেখ IUPAC রুল ফর গ্যালভানিক সেল। 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 দেখ বেসিক্যালি এই যে তুই কিছুক্ষণ আগে বলছিলি আমি যদি বাঁ দিকে লিখতাম ডান দিকে লিখতাম তাহলে কী হতো, সেটাকে করা যাবে না, ঠিক আছে। IUPAC রুল আছে। IUPAC রুল কি, জাস্ট সিম্পলি লিখে রাখছি নিজের ভাষায়, লেখ, এটা মনে রাখবি তাহলেই হবে। লোন, LOAN, লোন। L ফর লেফট, O ফর অক্সিডেশন, A ফর অ্যানোড। এত লিখেছিস? এইবারে তুই ছোটোবেলায় একটা জিনিস পড়েছিলি না, কী পড়েছিলি বলতো? তোকে জিজ্ঞেস করতে অ্যানোড মানে কোন চার্জ, জিজ্ঞেস করতে ছোটোবেলায় অ্যানোডের চার্জ কী হয়, তুই কী বলতিস, অ্যানোডের কোন চার্জ হয়? আচ্ছা তুই যেটা পড়েছিলি বেসিক্যালি ওটা ইনকমপ্লিট কোশ্চেন ছিল। কেন? তার কারণ তুই ছোটোবেলায় পড়েছিলি যে ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। অ্যানোড মানেই যে ভাই পজিটিভ চার্জ হবে, এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই। কেন? আলাদা আলাদা সেলে আলাদা আলাদা হবে। এখন আমি তুই বলছি গ্যালভানিক বা ভোল্টেইক সেল, তাহলে এখন কিন্তু অ্যানোডের চার্জ আলাদা হবে। আর পরের ক্লাসে যখন একটুখানি পড়বো ইলেকট্রোলাইটিক সেল, যেটা তুই ছোটোবেলায় পড়েছিলি, সেখানে কিন্তু হতো আমার অ্যানোড পজিটিভ চার্জ। তার মানে অ্যানোড মানেই নেগেটিভ চার্জ, অ্যানোড মানেই পজিটিভ চার্জ, এরকম কোনো ব্যাপার নেই। সেল টু সেল এটা ভ্যারি করবে, কোন সেল টু সেল, টাইপ অফ সেল ওয়াইজ।
যেমন ইলেকট্রোলাইটিক সেলে একরকম হবে আর ভোল্টাইক সেলে একরকম হবে, বুঝেছিস? তাহলে চল, এই এন মানে কি নেগেটিভ, এন মানে হচ্ছে নেগেটিভ, LON লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। তার মানে কি, যখনই আমি কোনো সেলকে রিপ্রেজেন্ট করব আমাকে বাঁ দিকে দেখাতে হবে কি বলতো, অক্সিডেশন। হ্যাঁ ভাই, আমি বাঁ দিকে অক্সিডেশনে দেখিয়েছি, তাহলে লেফট অক্সিডেশন হয়ে গেছে। এ ফর অ্যানোড, অক্সিডেশন যেখানে হয় সেটা হচ্ছে আমার অ্যানোড, ঠিক আছে? অক্সিডেশন যেখানে হয় এক্স্যাক্টলি এখানে অক্সিডেশন হচ্ছিল, তাহলে এটাকে বলে হচ্ছে আমি অ্যানোড। এখানে অ্যানোডের চার্জ কি বলতে, এই দেখ নেগেটিভ, ভালো করে দেখা, এখানে অ্যানোডের চার্জ নেগেটিভ। তার মানে এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথ নেই অ্যানোড মানেই পজিটিভ চার্জ হবে, অ্যানোড মানেই নেগেটিভ চার্জ হবে, সেটা সেল টু সেল আমার ভেরি করবে। গ্যালভানিক সেল হলে একরকম, ইলেকট্রোলাইটিক সেল হলে আমার একরকম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার LON, বোঝা গেছে? আর ওইটা তো আমার উল্টোটা হবে স্বাভাবিকভাবে, ক্লিয়ার? তাহলে LON লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, বুঝেছিস? LON আমি মনে রাখছি। তাহলে এটা যদি অ্যানোড হয় ওটা কী হবে বলতো, ক্যাথোড। এটা আমার অ্যানোড, ওটা হচ্ছে আমার ক্যাথোড, বুঝেছিস? তাহলে এটা অ্যানোড, ওটা হচ্ছে আমার ক্যাথোড। তাহলে নেগেটিভ তো জেনারেট হচ্ছে বারবার, নেগেটিভ তো থাকছেই, নেগেটিভই তো, এখানে তো আলটিমেটলি নেগেটিভই থাকছে। কার ভাই, যেখানে জেনারেট হচ্ছে সেখানে বেশি হবে নাকি যেখানে যাচ্ছে? এবার যাওয়ার মধ্যে এখানে লস হবে প্রচুর, এবার এর মধ্যে থেকে আর অত ইকুইভ্যালেন্ট স্মুথলি চলে যেতে পারবে? ঠিক আছে, চল তাহলে পরেরটা লেখ। এইবারে দেখ, তার মানে যে কোনো এরকম সেল রিপ্রেজেন্ট করতে হলে বারবার এত বড় ছবি আঁকা তো পসিবল না, এটাকে শর্টে আমি দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে হেডিং দে, লেখ সেল রিপ্রেজেন্টেশন, সেল রিপ্রেজেন্টেশন, হেডিং দে সেল রিপ্রেজেন্টেশন, সেল রিপ্রেজেন্টেশন। ছবি আমি এত বড় বারবার আঁকবো না, আমি এটাকে শর্টে রিপ্রেজেন্ট করবো। কীভাবে রিপ্রেজেন্ট করবো, সেল রিপ্রেজেন্টেশন। দেখ এটাকে সিম্পলভাবে কীভাবে রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে হচ্ছে, দিকে তাকা দেখি আগে। তাহলে IUPAC সেল রিপ্রেজেন্টেশন, দেখ কীভাবে রিপ্রেজেন্ট করবো এটাকে সিম্পলি, ভালো করে তাকা। ফার্স্টে আমার কি ভাই, অক্সিডেশন পার্ট, তাই তো? অক্সিডেশন পার্ট। আচ্ছা তুই কিছুক্ষণ আগে অক্সিডেশন রিয়াকশনটা লিখেছিলি, কী লিখেছিলি? অক্সিডেশন রিয়াকশন ZN অ্যারো দিয়ে, ZN + 2 ইলেকট্রন। তাহলে চল একসাথে লিখছে, এটাকে কীভাবে লিখবে, এদিকে তাকা, ZN/ZN+2, কোনো ইলেকট্রন আর লিখবো না, এইভাবে জাস্ট লিখে দিলাম অক্সিডেশন। দেখ ZN/ZN+2, বুঝতে পারছিস? রিপ্রেজেন্টেশন, ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, ZN/ZN+2 হয়ে গেল আমার অক্সিডেশনের পার্ট। অক্সিডেশনের পর তুই কাকে দেখতে পাচ্ছিস, মানে অক্সিডেশন হাফ সেল, এটা তো ছিল আমার কি বলতো, তাহলে অক্সিডেশন হাফ সেল যেটা বললাম, আর এটা হচ্ছে আমার রিডাকশন হাফ সেল, দুটোকে অ্যাড করলে আমি কি পারবো, ওভারঅল সেল। নিচে লিখে রেখেছিলি, এটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ সেল, ওটা হচ্ছে আমার রিডাকশন হাফ সেল, এটা হচ্ছে আমার অক্সিডেশন হাফ সেল, ওটা হচ্ছে আমার রিডাকশন হাফ সেল। তাহলে এটা কি হলো বলতো, আমার অক্সিডেশন হাফ সেলের পার্ট হয়ে গেল। আচ্ছা অক্সিডেশন হাফ সেলের পরে কাকে দেখা যাচ্ছে, কাকে দেখা যাচ্ছে বলতে, তারপরে কি আসছে, অ্যামিটার, ওসব আমার পার্ট না, ওগুলো ফিজিক্সের পার্ট। তারপরে আসছে সল্ট ব্রিজ, সল্ট ব্রিজকে